নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। এখন আবার একটা ভিডিও নিয়ে হাজির। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ারে গেলেন, চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বললেন। আবারও যেটা আমরা দক্ষিণ ২৪ পরগনাতে দেখেছিলাম যে র‍্যাম্প করা হয়েছে, ওখানেও সেই র‍্যাম্প করা হয়েছে এবং সেই র‍্যাম্পেই কিন্তু উঠলেন আ চা বাগানের শ্রমিকরা। তাদের অভাব অভিযোগ শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ দিয়ে তিনি গতকালই বলেছিলেন যে উত্তরবঙ্গ দিয়ে তিনি এই যে তাদের আ যাত্রা, নির্বাচনী প্রচার সেটা শুরু করেছেন। তার আগে তিনি দক্ষিণ ২৪ পরগনায় আশীর্বাদ নিতে গিয়েছেন। সেখানকার তৃণমূল কর্মীদেরকে বলেছিলেন যে তারা যেন দক্ষিণ ২৪ পরগনাটা দেখে দেন। বাকিটা তারা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কং দেখে নেবেন। এই বলে তিনি উত্তরবঙ্গ দিয়ে আজকে তার এই যাত্রা নির্বাচনী আ যাত্রা শুরু করলেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে গেলেন, সভা-টভা হচ্ছে যখন বা এই চা শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনা চলছে, তার মধ্যে মৌসুম বেনজির নূর উত্তরবঙ্গেরই তৃণমূল সাংসদ। যদিও তিনি ভোটে নির্বাচিত হননি, জনসাধারণের ভোটে নির্বাচিত হননি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। তারপরে তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন, যেটা নজিরবিহীন। হ্যাঁ, বেনজির সিদ্ধান্ত নিয়েছেন মৌসুম বেনজির নূর। এবং তিনি বলছেন যে তারা গনি খান চৌধুরী পরিবারের লোকজন। তো সেই গনি খান চৌধুরী পরিবারের লোকজন একসঙ্গে একটা রাজনৈতিক দলের আদর্শেই থাকতে চান, যেটা গনি খান চৌধুরী ছিলেন। গনি খান চৌধুরীর একটা ইতিহাস রয়েছে মালদা জুড়ে, যেটা আজ কি বলবো অস্তমিতই বলা যেতে পারে। কারণ ইশাক খান চৌধুরী, মৌসুম বেনজির নূর এরা আলাদা হয়ে গিয়েছিল। আবার একটা দলে আ মৌসুম বেনজির নূর তার ঘর ওয়াপসি হয়েছে বলা যেতে পারে। তো কংগ্রেস তাকে সামনে রেখে বলছে অবশ্য যে আগামী দিনে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে। তবে এখন যে রাজনৈতিক পরিস্থিতি এবং রাজ্যে এই নির্বাচন এলে যে দলবদল দেখা যায়, তাতে এটা এক ধরনের নজিরবিহীনই বলা যেতে পারে। বেনজির সিদ্ধান্তই বলা যেতে পারে। কারণ সাধারণত তৃণমূল কংগ্রেস ছেড়ে মানে বিজেপিতে যায় বা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে। শাসক দলের মধ্যে আদান-প্রদান হয়। মানে এ রাজ্যের শাসক দল তো কেন্দ্রীয় শাসক দলে যাচ্ছে। আবার কেন্দ্রীয় শাসক দল থেকে মানে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস আসছে। এটা হচ্ছে। বা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসছে এমন ঘটনা বহু হয়েছে। এই বাইরন বিশ্বাস তিনি কংগ্রেসের আ বিধানসভার প্রার্থী ছিলেন, জিতেও ছিলেন কংগ্রেস বাম কংগ্রেস জোটের। তিনি তো সাগরদিঘি কেন্দ্র থেকে জিতে তিনি আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কিন্তু মৌসুম বেনজির নূর তিনি একদম আ অন্য সিদ্ধান্ত নিলেন। তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কিনা কংগ্রেসে যোগ দিলেন। তিনি তৃণমূল কংগ্রেসে যে খুব একটা ফ্রন্টে ছিলেন এমনটাও নয়। ধীরে, ধীরে কোথাও হয়তো হারিয়েই যাচ্ছিলেন। সে কারণেই তিনি মনে করেছেন যে তার এখন দলবদল করাটা প্রয়োজন রয়েছে এবং কংগ্রেসে থাকলে অনেকটা প্রচারের আলোয় থাকবেন, অনেকটা সামনে থেকে থাকবেন। কারণ কংগ্রেসে এখন সেই অর্থে কেউই নেই। এ রাজ্যের নেতা-নেত্রী বলতে গেলে মানে খুব পরিচিত মিডিয়া ফ্রেন্ডলি এমন নেতার অভাব রয়েছে। তবে এটা নিঃসন্দেহে আমি বলব শুভঙ্কর সরকারের একটা কৃতিত্ব তো বলতেই হয়। তিনি দায়িত্ব নেওয়ার পরে এই ধরনের বেশ কিছু বদল দেখা যাচ্ছে। তিনি সমস্ত আন্দোলনে অন্তত দাগ কাটার একটা চেষ্টা করছে কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস। রাজ্যে যা ইস্যু হচ্ছে, রাজ্য সরকারের বিরুদ্ধে হোক, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হোক, একটা আন্দোলন সেটা মানে বিরাট আকার নিচ্ছে এমনটা নয়। কিন্তু আন্দোলন কিন্তু তারা করছেন। সে সিবিআই দপ্তরে গিয়ে আ বিক্ষোভ দেখানো হোক কিংবা নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখানো হোক, রাজ্যের ইস্যুতে আ অভয়ার ঘটনা যখন ঘটে তখনও তারা বিক্ষোভ প্রতিবাদ করেছেন। অর্থাৎ সমস্ত ইস্যু ধরে, ধরে আন্দোলনে থাকার একটা মরিয়া প্রয়াস করছেন শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং আ হালফিলে এরকম ছোট, ছোট কয়েকজন মুভ করেছে, কয়েকটি মুভও হয়েছে যারা দলবদল করে বিজেপি ছেড়ে কংগ্রেসে বা এই তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমার তো মনে হয় একটা ভালো পদক্ষেপ কংগ্রেসের জন্য। তারা দাবিও করছেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেস মরে যায়নি, বেঁচে আছে। এখন কংগ্রেসের যত হাত শক্ত হবে তত অ মানে কি বলবো অসাম্প্রদায়িক রাজনীতি মানে মানে অসাম্প্রদায়িক রাজনীতি বাড়বে, সাম্প্রদায়িক রাজনীতি কমবে এটা কংগ্রেসও মনে করছে। গোটা দেশ জুড়েই তারা শক্তি বাড়ানোর চেষ্টায় রয়েছে। এ রাজ্যেও তার অন্যথা নয় এবং তারা মনে করছে যে সেকুলার যে পলিটিক্স সেই পলিটিক্স এর অভাব ঘটছে এ রাজ্যেও। বাম কংগ্রেসের নিঃসন্দেহে বেড়ে ওঠার খুব প্রয়োজনীয়তা রয়েছে। কংগ্রেসকে নাকি মানুষ চাইছে এটা তারা শুনতে পাচ্ছেন।
আমি জানি না কোথা থেকে তারা শুনতে পাচ্ছেন। যাই হোক, শুনতে পেলে ভালো। তবে হ্যাঁ, যা পরিস্থিতি তাতে তৃণমূল ছেড়ে বিজেপির থেকে কংগ্রেস আমার মনে হয় সেটাই বেটার। কারণ বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে হয়তো তাদের পয়সাকড়ির জোরে প্রচার-টচার করছে, অনেক পরিবর্তন সংকল্প যাত্রা হচ্ছে, অমিত শাহ আসছেন, কেন্দ্রীয় সরকারে তারা রয়েছে ঠিকই। কিন্তু এ রাজ্যে বিজেপি যে ধরনের পলিটিক্স করে, সেই পলিটিক্স এখনো পর্যন্ত এ রাজ্যে কিন্তু আ তেমন ডালপালা মেলতে পারেনি। তাদের সেই সংগঠনও নেই। আমি বলছি না যে কংগ্রেসের সংগঠন বিরাট কিছু আছে, আজকেই রাতারাতি কিছু হয়ে যাবে মৌসম নূরকে সামনে রেখে। বাট এটা একটা পরিবর্তন তো বটেই। উত্তরবঙ্গে যদি কংগ্রেসে আ আ ঘরটা একটু শক্ত হয়, তাতে হয়তো বিজেপির ঘরটা কিছুটা দুর্বল হলেও হতে পারে। তবে গিয়েছে তৃণমূল থেকে, মুসলিম ভোট তৃণমূল থেকে কংগ্রেসে ট্রান্সফার কিছু অন্তত হলেও হতে পারে মালদা জেলাতে। আবার এটাও মনে রাখলে চলবে না যে মালদা জেলাতেই বিজেপিরও একটা আ শক্তি আছে। বিজেপিরও সেখানে একজন আ সাংসদ রয়েছেন। সো মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কংগ্রেস, বাম, তৃণমূল যত শক্তিশালী হবে, বিজেপি তত দুর্বল হবে এবং বিজেপির যে সাংসদ, বিধায়করা রয়েছেন আ তারা আগামী নির্বাচনে বিশেষ করে বিধায়করা জিততে পারবেন না। এটা তো খুব সহজ হিসেব। এখন সেটাকে এই রাজনৈতিক দলগুলো কতটা এনক্যাশ করতে পারবে নাকি পুরোটাই পোলারাইজড হয়ে যাবে হিন্দু ভোট, মুসলিম ভোটে, সেটা নিঃসন্দেহে দেখার বিষয় রয়েছে এবং সেটা শাসক দলও যে হিন্দু ভোট এনক্যাশ করার চেষ্টা করছেন এমনটা তো নয়। জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন সে তো দেখাই যাচ্ছে। সব মিলিয়ে উত্তরবঙ্গে ভোটে কিন্তু বেশ বৈচিত্র্য আসছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেউ কাউকে জমি ছাড়তে চাইছে না। বরং বিজেপিরও কিছুটা ঘর ভাঙছে। আমরা দেখেছি যে আলিপুরদুয়ারেও আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগের দিনই বেশ কয়েকটি পরিবার, প্রায় ২০০ টা পরিবার বিজেপি ছেড়ে কংগ্রেস ছেড়েও কেউ যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসে। এইগুলো একেকটা ইঙ্গিত। তো যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা আরো ঘটবে। রাজ্য রাজনীতিতে আরো বেশ কিছু দলবদলের ঘটনা ঘটবে বলেই আমার মনে হয়। এদিকে আ বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনগুলো যা শুরু করেছিল বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেকেআর কেনাতে, দেখুন কেকেআর যখন কিনেছিল তখন কিন্তু বাংলাদেশের এই হিন্দুদের উপর অত্যাচারের দেখুন ঘটনা আজকে তো নতুন নয়, সেখানে হয়েই আসে। তবে এই দীপু দাসের উপরে যে ঘটনা সেটা তখন হয়নি। যতটা আমি মেমোরাইজ করতে পারছি বা মনে করতে পারছি। এবং তারপরে মুস্তাফিজুরকে তিনি অ্যাজ এ প্লেয়ার তাকে কিনে নেওয়া হয়েছে এবং তাকে এই যে নিলামে রাখা সেটা তো কে করেছে? জয় সারাই করেছেন। তিনি কার ছেলে সেটা সবাই জানেন। তো মুস্তাফিজুর রহমান তিনি এদেশে খেলতে আসবেন কি না আসবেন সেটা তার দেশ বা ভারত সরকার ঠিক করবে। বিসিসিআই প্রাথমিকভাবে সেটা জানিয়েও ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি যে একেকটা হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে নানান হুমকি দেওয়া হচ্ছে। কেউ বলছেন যে শাহরুখ খানের জিভ কেটে নিয়ে আসতে পারলে লাখ টাকা দেব। কেউ বলছেন শাহরুখ খানের টিকি কেটে নিয়ে আসতে হবে, শাহরুখ খান গদ্দার, দেশদ্রোহী। একেবারে প্রকাশ্য মঞ্চে বলছেন, কেউ প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে বসে বলছেন। তো স্বাভাবিকভাবেই চাপ বাড়ছিল বিসিসিআই এর উপরে। সরকার বলেছে কিনা আমার জানা নেই। সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে কিনা। কারণ দেখুন বাংলাদেশে যখন দীপু দাসকে হত্যা করা হয় বা তারপরেও অমৃত মন্ডলকেও হত্যা করা হলো, তখনও পর্যন্ত এবং দীপু দাসকে তো নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এখনো পর্যন্ত কোনো বার্তা পাওয়া যায়নি। উল্টে জয়শঙ্কর তিনি বাংলাদেশে গেলেন, চা-টা খেলেন, আলোচনা করলেন। উম চায় পে চর্চা হলো। মাঝখান দিয়ে মুস্তাফিজুর রহমান তিনি এদেশে এসে খেলতে পারবেন না এবং সেটা কেকেআর কে বাধ্য করা হলো বা বলা হলো যে তোমরা এটা জানাও যে তোমরা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিচ্ছ। তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে তোমরা নিতে পারো। এটা বলা হলো। এটা ভালো হলো না মন্দ হলো আপনারা ঠিক করবেন। এর ফলে আ নিঃসন্দেহে এর পেছনে যে রাজনীতি আর খেলার মধ্যে যে রাজনীতি জুড়ে যাচ্ছে, সেটা নতুন কিছু নয়। এই রাজনীতি যত রাজনীতিকরণ হবে তত খেলা মায়ের ভোগে যাবে। সেটা তো ফুটবল দেখলেই আপনারা বুঝতে পারছেন। যেখানে কল্যাণ চৌবে ফুটবলটাকে একেবারে লাটে তুলে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছেন। তো সব মিলিয়ে কংগ্রেসও এর পাল্টা জবাব দিতে শুরু করেছে। যদি সৌম্য এরা থাকতো বাংলাদেশের প্লেয়াররা তাহলে কি লিটন দাস বা সৌম্য দাসরা থাকতো আ সৌম্য সরকার বোধহয় বা সৌম্য শাহ আমি সারনেমটা মনে নেই। তাহলে কি সরকার এই ধরনের সিদ্ধান্ত নিত? এটা নিয়ে প্রশ্ন থাকে। কিন্তু মুস্তাফিজুর রহমান তাকে বিরাট অঙ্কের টাকা দিয়ে কিনেছিল কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খানের দল। তাকে এবার ছেড়ে দিতে হবে। তার পরিবর্তে কাকে তারা নেবে সেটা দেখবে। তো এটাই ছিল আজকের আমার মনে হয় মূল পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা। আপনাদের কি মতামত অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।